যে হাত দিয়ে আমার মানুষের গায়ে হাত দিয়েছিস, দেখ সেই হাতের কি করি আমি। প্রায় 20 মিনিট পর তরু এলো লতার রুমে। লতা তখনও খাটের উপর বসে কল্পনার রাজ্যে ভেসে বেড়াচ্ছে ফাইজানকে নিয়ে। তরু হেসে বলল, লতা, কি করছিস? কিছু না। তরু মুচকি হাসল, তারপর বলল, শোন না, তোর জন্য একটা জিনিস এনেছি আমি। কৌতূহলী হয়ে লতা তাকালো তরুর দিকে। দুই চোখে কৌতূহল উপচে পড়ছে তার। তরু মুচকি হেসে বলল, চোখ বন্ধ কর, সারপ্রাইজ। লতার সরল মন বিশ্বাস করে নিল তরুর কথা। চোখ বন্ধ করলো। তরু লতার ডান হাত টেনে নিজের কোলে রেখে টিস্যু পেপার থেকে একটা জিনিস লতার হাতের মুঠোতে ছেড়ে দিয়ে মুঠো বন্ধ করে দিল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, এবার চোখ খোল। লতা চোখ খুলতেই তরু বলল, সারপ্রাইজ। হাতের মুঠো খুলে লতা লাফিয়ে উঠল। তরু লতার হাতের মুঠোয় একটা মরা টিকটিকি এনে দিয়েছে। লতার সারা শরীরে কেমন ঘিনঘিন করতে লাগলো। চিৎকার করে লতা ছুটল বাথরুমের দিকে। তরু এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তরু মনে মনে বলল, আমার মানুষের সবকিছু আমার, তার হাত ধরার অধিকার কারণে আমি এক চুল ছাড়ও দিব না আর কোনো কিছুতে। এবার বসে বসে টিকটিকির স্পর্শ কর তুই। লতা কয়েকবার সাবান দিয়ে হাত ধুয়ে নিল, তবুও কেমন গা গুলিয়ে আসছে তার। হাত ধুতে ধুতে লতা থমকে যায়। তরু এই কাজটা কেন করলো? লতা তো ফাইজানের স্পর্শ অনুভব করেছিল, অথচ এখন সেই হাতে টিকটিকির স্পর্শ। তাহলে কি তরু জানে ঘটনা? কিন্তু কিভাবে? ফাইজানের সাথে তরুর কথা হয়নি, লতা শিওর। তার মানে তরুকে লতাকে পাহারা দিচ্ছিল। রাগে লতার কপালে রগ দপদপ করছে। তরু এত চালাক, কখনো তো বুঝতে পারেনি লতা। রাতের বেলা ফাইজানকে খাবার বেড়ে আমিনা লতাকে বলল, যা তোর স্যারকে খাবার দিয়ে আয়। তরুকে বলো আমি পারবো না। তরু সন্দিহান দৃষ্টিতে তাকালো লতার দিকে। উদ্দেশ্য কি লতার? আমিনার বলা লাগলো না। তরু নিজে ট্রে তুলে নিল হাতে। তরু যাওয়ার পর মুহূর্তেই লতা উঠে গেল তরুর পেছন পেছন। লতা 100% শিওর হতে চাই ফাইজান আর তরুর ব্যাপারটাই, তাই তরুকে পাঠিয়েছে। দরজায় নখ হতেই ফাইজান বলল, দরজা খোলো। তরু ভেতরে ঢুকে টেবিলের উপর ট্রে রাখতেই ফাইজান চমকে তাকায়। তরু এসেছে? স্বপ্ন দেখছে না তো? দুই চোখ কচলে নেয় ফাইজান। না, সত্যি তরু এসেছে। এক মুহূর্ত দেরি না করে শক্ত করে বাহু বন্ধনে আবদ্ধ করে নেয় তরুকে ফাইজান। তরু বাধা দিল না। অভিমানী সুরে ফাইজান বলল, কেন হারিয়ে গেলে এভাবে তরু? আমাকে এত কষ্ট কেন দিলে? কেন বলে গেলে না? একসাথে এত প্রশ্ন করলে কোন প্রশ্নের উত্তর দিব বলুন? লতা সন্তর্পণে উঠে এলো ছাদে। তরু কান খাড়া করে রইল। মৃদু একটা শব্দও কানে আসতে তরু ফাইজানকে ছেড়ে দিল। একটা কাগজ ফাইজানের টেবিলের উপর রেখে বের হয়ে এলো। লতা দেয়ালের সাথে কান পেতে রাখলো ভেতরের কথা শোনার জন্য। হুট করে দরজা খুলে তরু বেরিয়ে আসায় লতা কি করবে ভেবে পেল না। তরু এগিয়ে এসে বলল, তুই এখানে কি করিস? আমতা আমতা করে লতা বলল, স্যারের কাছে এসেছি। তো চাচি যখন খাবার নিয়ে আসতে বলেছিল তখন এলি না কেন? আমি একটা অঙ্ক বুঝতে এসেছি এখন। বই খাতা কলম কিছুই তো নেই তোর কাছে, নাকি সব মুখস্থ করে নিয়েছিস প্রশ্ন সহ? লতার মুখ অপমানে লাল হয়ে গেল। লতাই কাজটা করতো পরীক্ষার সময়, অঙ্ক মুখস্থ করে নিত। তরু তাই তাকে লজ্জা দিচ্ছে। ঘড়িতে রাত এখন 11:17। ফাইজান কল দিল কাঙ্ক্ষিত নাম্বারে। ফোনের ওপাশে থাকা মানুষটা কল রিসিভ করতে কিছুটা সময় নিল। ফোনটা তার হাতের কাছেই ছিল, কিন্তু তবুও বুকের ভেতর কেমন কেঁপে উঠল কল আসায়। রিসিভ করতেই অদ্ভুত এক শিহরণ জাগে মনে। তরু হাসে, বড় তৃপ্তির হাসি তার। একটা মানুষ তার হারিয়ে যাওয়ায় চিন্তা করে, এটা বারবার তরুকে আন্দোলিত করে। মন বারবার বলে, তোর এখন একটা নিজের মানুষ আছে তরু, আর ভয় নেই তোর। তরু ভয় পায় না, ফিসফিস করে বলে, না খেলে তো জানতেই পারতাম না আপনি আমার জন্য এতটা দেওয়া না। আমি সবগুলো চিঠি পড়েছি জানেন। একটা চিঠি পড়ে আর আমার বুকটা আনন্দে ভরে ওঠে। আমার মায়ের পর আর কেউই আমার জন্য কখনো এত চিন্তা করেননি আপনি ছাড়া। আমি তোমাকে ভালোবাসি তরু। তরু চোখ বন্ধ করে ফেলে। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ থেকে। রাতে খাবার দিয়ে আসার সময় তরু কাগজে নিজের ফোন নাম্বার লিখে দিয়ে এসেছিল ফাইজানকে। বাকি রাত দুজন কাটিয়ে দিল গল্প, হাসি, গানে। প্রেয়সীকে খুশি করতে নিজের বেসুরো গলায় গান গেয়ে শোনালো ফাইজান। তরু খিলখিল করে হাসল খুব। পরদিন সকালে স্কুল যাওয়ার সময় তরুর সাথে লতা কথা বলল না। তরু পাত্তা দিল না আর।
বিকেলে লতা স্কুল থেকে ফিরে অজ্ঞান হয়ে গেল। আমেনা আলমগীর মেয়ের মাথায় পানি দিল। লতা চোখ খোলে না। তরু হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো তার লতার। ফাইজান পড়াতে সে এই অবস্থা দেখে বলল, ডাক্তার ডাকবো আঙ্কেল? আমেনা হাউমাউ করে কাঁদছে। এরই মধ্যে অজ্ঞান অবস্থায় লতা বলতে লাগলো, মেরে ফেলবো, একদম মেরে ফেলবো তোকে, কাউকে বাঁচতে দিব না আমি। আমেনা সরু চোখে তাকায়। তরু ফাইজানের দিকে আর চোখে তাকিয়ে দেখে ফাইজান বিভ্রান্ত হয়ে তাকিয়ে আছে। আমেনা বলল, ও লতার বাপ, লতা এসব কি বলে? ওরে মনে হয় ভূতে ধরছে। আলমগীরও ফাই দিল স্ত্রীর কথায়। লতা আবারও বলল, ফাইজান কই? ফাইজান? আমি ফাইজানকে ছাড়া বাঁচবো না। আমি আর ফাইজান সামনের বাঁশ গাছে উঠে দৌড় খাবো। আলমগীর আমেনার দিকে তাকালো। আমেনা ফাইজানের দিকে। ফাইজান তাকিয়ে আছে তরুর দিকে। কি হচ্ছে এসব? এই মেয়ে এসব কি বলছে? আমেনা বলল, ওরা তো মনে হয় সত্যিই ভূতে ধরছে। তরুর সারা শরীর রাগে জ্বলে যাচ্ছে। ও ইচ্ছে করে সব করছে। তরু লতার হাতে তেল মালিশ করছিল। সবার অলক্ষ্যে লতার বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল নখ দিয়ে চেপে ধরল। লতা অনেকক্ষণ ধরে অজ্ঞান হওয়ার ভান করে শুয়ে অনেক এলোমেলো কথা বলছিল। হঠাৎ করে আঙ্গুলের ব্যথা লাগতেই চেষ্টা করতে লাগলো সহ্য করার। এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল। এত এত মানুষ থাকতে আমার জন্ডে নিয়েই তোর বাঁশ গাছে ঘর করতে ইচ্ছে করে না? আমি বেঁচে থাকতে এতটা সোজা হবে না তোর স্বপ্ন পূরণ করা। লতা সোজা উঠে বসে গেল। বাম হাতের আঙ্গুল যেন অবশ হয়ে গেছে তার। তরু মুচকি হেসে তাকালো ফায়সানের দিকে। আমিনা লতার দিকে তাকিয়ে বলল, কিরে, এতক্ষণ সব কি আবল তাবল বকলি? লতা না জানার ভান করে বলল, কই, কি বলছি? তোর মনে নাই? না মা, মনে নেই। আমিনা স্বামীর দিকে তাকালো। আলমগীর স্ত্রীর মতো মোটা বুদ্ধির মানুষ না। মেয়ে মাস্টারের উপর দুর্বল সেটা বুঝতে তার দেরি হয়নি। কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে বললেন, ওঝা আনা লাগবে মনে হয়। লতা মনে মনে খুশি হলো। ওর অভিনয় তাহলে ভালোই হয়েছে। তরু ছাড়া কেউ বুঝেনি তাহলে। সবাই চলে যাওয়ার পর লতা পড়তে বসলো। ফাইজান গম্ভীর হয়ে পড়াচ্ছে। লতা বিরক্ত হয়ে বলল, এরকম রোবটের মতো থাকেন কেন স্যার? মনে হচ্ছে কিছুক্ষণ পর আপনার ফাঁসি হবে, তাই এভাবে আছেন। ফাঁসি তো আরো ভালো। তোমাকে তো আমার তার চাইতেও ভয়ঙ্কর মনে হয়। কিছুক্ষণ আগে যে নাটক দেখলে তুমি, যদিও অভিনয় খুবই কাঁচা, তবু উপস্থাপন ভালো ছিল। আমি যা করেছি আপনাকে পেতে করেছি। আমি আরো ভয়ঙ্কর সব করতে পারি স্যার। সালেহা পানি পড়া এনে নজরুলের রুমের পানির জগের পানির সাথে মিশিয়ে দেয়। সময় সুযোগের অভাবে যাবে যাবে করেও যাওয়া হয়নি। এখন দেখলো আর দেরি করা যাবে না। নজরুল নতুন বউ বলতে অজ্ঞান যেন। সালিহা নাজিয়াকে নিজের দলে ভিড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আমার মা মারা যাওয়ার পর এত দিন গেছে, কোনো দিন তো আপনি বা ফুপু কেউ একবার আমার এসে জিজ্ঞেস করেননি, নাজিয়া তুই কেমন আছিস? মার জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছি, তখনও আপনারা কেউ এসে আমাকে সান্ত্বনা দেননি। কতদিন না খেয়েছিলাম, কেউ একবারের বেশি দুইবার বলেনি খাচ্ছি না কেন। এখন যখন আমার নতুন মা এলো, মা প্রতিবেলায় নিজ হাতে আমাকে খাইয়ে দেয়। আমার মন খারাপ দেখলে বুকে জড়িয়ে নেয়, নিজে বসে থাকে আমার পড়ার সময়। আমি মায়ের বিরোধিতা কেন করতে যাব দাদি? কেন অযথা আব্বাকে বলতে যাব নতুন মা আমাকে জ্বালায়? নাজিয়া দাদিকে সোজা বলে দেয়। সালেহার মেজাজ খারাপ হয়ে গেল নাতনির এসব কথা শুনে। বিরক্ত হয়ে বললেন, বোকা মাইয়া, সৎ মা কোনো দিন আপন মা হয় না। তুই বুঝতাছস না, এই মহিলা তোর বাপের সব অর্থ সম্পত্তি দখল করে নিব, তোর জন্য কিছু থাকবো না। দাদি আমার জন্য আব্বা আগেই জায়গা জমি দিয়ে রাখছে, তাই এসব নিয়ে আমার চিন্তা নাই। আর সৎ মা যেমন আপন মা হয় না, তেমন এটাও ঠিক কথা। এটাও তো ঠিক যে সৎ মেয়ে কোনো দিন আপন মেয়ে হয় না। আমি যদি ওনার সাথে সৎ মেয়ের মতো ব্যবহার না করি, তাহলে আমার আর নতুন মায়ের সম্পর্ক আপন মা মেয়ের চাইতেও ভালো থাকবে। ওনাকে আমি দেখিনি এখনও আমার কোনো ব্যাপারেই হিংসা করতে। ওনার মনটা ভীষণ নরম। আমি চাই সারা জীবন যাতে ওনাকে নিজের মায়ের মতো ভালোবাসা দিতে পারি। আমার সাথে এসব কথা আর কখনো বলতে আসবেন না দাদি। সালেহা সেই থেকে রেগে আছে। গতকালই মেজ বউ রিনাকে সাথে নিয়ে সে কামেল তান্ত্রিকের আস্তানে হানা দিয়ে নিয়ে আসে পানি পড়া। সাধক বাবা সারাক্ষণই চোখ বন্ধ করে থাকেন। ওনার সহযোগী আছে। বাবা শুধু পানিতে আর চিনিতে ফু দেন। এই পানি পড়া নাপাক অবস্থায় ধরা যায় না। সালেহা পানি মিশিয়ে নিশ্চিন্ত হয়ে অপেক্ষা করছে নজরুলের আসার। ছেলে এই পানি পান করলে আস্তে আস্তে বউকে অপছন্দ করতে শুরু করবে। নজরুলের দোকান ৩-৪ এলাকার সবার চেনা, ভীষণ সদালাপি, হাসি খুশি। নজরুলকে সবাই পছন্দ করে। বিকালে দোকানে এলো তান্ত্রিকের সহযোগী সাদেক। নজরুলের সাথে কথা বলতে বলতে এক ফাঁকে বলল,
আজগা খালা আম্মা গেছে আমাকে সাধক সাহেবের আস্তানায়। আপনার নাম কইয়া দেখলাম পানি পর আনছে। এইসব গোপন কথা যদিও আপনারে কোন আমার উচিত হয় নাই, কিন্তু আপনি মানুষ বালা, আপনার ক্ষতি হইব ব্যাপারটা মানতে কষ্ট হয়, তাই কইলাম একটু চোখ কান খোলা রাখেন, সাবধানে থাইকেন। নজরুল হতবাক হয়ে গেল এসব কথা শুনে। এমনিতেও নজরুল প্রতিদিন 4 কুল পরে সই, ফজরের আর মাগরিবের পর আয়াতুল কুরসি পড়ে। এসব পানি পড়া তেল পড়া নজরুল বিশ্বাস করে না। সে বিশ্বাস করে আল্লাহর রহমতের চাইতে বড় কেউ নেই। আল্লাহ যারে রক্ষা করার তারে কেউ ক্ষতি করতে পারবে না। রাতে বাড়ি আসার পর আজকে সালেহা নিজে ছেলের জন্য শরবত বানিয়ে আনে। নজরুল শরবতের গ্লাস হাতে নিয়ে বলল, কি ব্যাপার মা, রাবু কই? তুমি শরবত নিয়ে এলেছে? কেন বিয়া করছস? দেখা এখন কি মায়ের হাতে খাইতে ইচ্ছা করে না, নাকি বউ নিষেধ করে দিছে? সালেহার চোখের পানি দেখে নজরুল অপ্রস্তুত বোধ করে। সে এরকম কিছু উদ্দেশ্য করে বলেনি, আর মাও কখনো নজরুলের জন্য শরবত আনিনি, তাই একটু অবাক হয়ে জিজ্ঞেস করল। শরবত মুখে নিতেই নজরুলের মনে পড়ে গেল মায়ের আজকে চিনি পড়া পানি পড়া আনার কথা। হেসে ফেলে নজরুল। হেসে মাকে বলল, তুমি খাও মা, আমি বাহির থেকে আখের রস খেয়ে এসেছি। নজরুল শরবতের গ্লাসটা মায়ের মুখের কাছে নিয়ে গেল। সালিহা আটকে উঠে সরে গেল। নজরুল হেসে 3 ঢোকে সবটা খেয়ে নিয়ে মাকে বলল, শরবত খুব ভালো হয়েছে মা। সালেহা খুশি হয়। রাতে খাবার টেবিলে বসে নজরুল পকেট থেকে একটা স্বর্ণের রিং বের করে রাবেয়াকে পরিয়ে দিল। সালেহা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। নজরুল বলল, দোকানে দেখে খুব পছন্দ হয় মা, মনে হলো রাবিয়ার হাতে খুব সুন্দর মানাবে। সালেহা মনের কষ্টে আর খাবার খেতে পারল না। দাদির মুখখানা শুকিয়ে আমসি হয়ে গেছে দেখে নাজিয়া হেসে ফেলল। আলমগীর সকাল সকাল ফায়জানের আব্বাকে কল দিল। বেশ খানিকক্ষণ কথা বলার পর আলমগীর নিজে থেকেই বলল, ভাইজান, মেয়ে বড় হয়েছে, ভালো সম্বন্ধের সন্ধান পেলে আমাদের জানাইয়েন। আমার তো আল্লাহ দিলে জায়গা জমি সম্পদের অভাব নেই, বাজারে দোকানও আছে, দোকান থেকে ভাড়াও পাই ভালোই। আমার সবকিছুর মালিক তো ছেলে মেয়ে দুজনেই। কল রাখতেই আমিনা বলল, আপনি সোজা সাপটা ফাইজানের কথা বললেন না কেন? আরে পাগল, আমরা নিজে থেকে কি ওদের ছেলের জন্য নিজের মেয়ের প্রস্তাব দিব নাকি? টোপ দিয়েছি, মাছ নিজে এসে ধরা দিবে। ফায়জানের বাবা ফায়জানের মাকে ডাকলেন। ডেকে আলোচনা করলেন আলমগীরের কল এসেছে। দুজন মিলে সিদ্ধান্ত নিল ছেলে মেয়েদের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করবে। ঘটনা ঘটে পরদিন রাতে। ফায়জান বসে বসে পড়ছে, চাকরির জন্য পড়ছে। মাথায় একটা বিশাল চিন্তাদার। তরুকে বউ করে যত দ্রুত সম্ভব সে ঘরে নিয়ে যাবে। একটা ভালো চাকরি হলে তরুকে নিয়ে ঘর বাঁধতে দেরি করবে না ফায়জান। এই মেয়েটার 2 চোখ ভর্তি স্বপ্ন, স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সংসার নিয়ে অনেক স্বপ্ন তরুর। ফায়জান নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করে তরুর সব কষ্ট সে মুছে দেবে। রাতে মায়ের কল দেখে কিছুটা অবাক হয়। ফায়জানের মা সকালবেলায় কল দিয়ে ছেলের সাথে কথা বলে সাধারণত। কল রিসিভ করে ভালো মন্দ জিজ্ঞেস করার পর মা বলল, বাবা, আমরা তো তোর জন্য পাত্রী পছন্দ করছি। তোর আব্বা চায় তোকে বিয়ে করাতে। তোর আব্বার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাই তোকে বিয়ে করিয়ে নিশ্চিন্ত হতে চায়। ফায়জান ভীষণ হতবাক হয়ে মায়ের কথা শুনে, কি বলছে সব মা? ফায়জান শান্ত স্বরে বলল, মা, আমি এখন এসব নিয়ে ভাবছি না। আমার লেখাপড়া এখনো শেষ হয়নি, আর আমার একজন পছন্দ করা আছে। আমি বিয়ে তাকেই করব। ফায়জানের মা হতবাক হয়ে গেলেন ছেলের কথা শুনে। তার এই ছেলেটা সবসময় দেখেছে সবকিছু নীরবে মেনে নেয়, সে ছেলে কিনা আজকে বলছে তার পছন্দের মানুষ আছে। ফায়জানের মা ভীতু কণ্ঠে বললেন, কি বলছিস এসব তুই? তোর পছন্দের মানুষ আছে মানে কি ফাইজান? তোকে লেখাপড়া করাচ্ছে কি এসব অসভ্যতা করার জন্য? তোর বাবা যদি জানতে পারে কি হবে ভেবেছিস? ফায়জান শান্ত রইল। মাকে বলল, মা, আমি মেয়েটাকে ভালোবাসি, এটা আমার কাছে একমাত্র সত্য। আমি তাকে কথা দিয়েছি, কখনো তাকে কাঁদতে দিব না। মা, ওই সারা জীবন অনেক কষ্ট সহ্য করেছে, আমি তাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারি না। ভালোবাসা কোনো অসভ্যতা না মা, আর যেটা অসভ্যতা সেটা কখনো ভালোবাসে না। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, সংসার হবে আমার। আবার তো রাগ করার কিছু নেই। ফায়জানের বাবা এগিয়ে এসে বললেন, ফোন আমার কাছে দাও। ফায়জান হ্যালো বলতেই ওপাশ থেকে ফায়জানের বাবা বললেন, তুমি আমার ছোট ছেলে ফাইজান, আমার সবচেয়ে বেশি আশা ভরসা তোমাকে নিয়ে। তোমার 2 ভাই লেখাপড়া করেনি, তুমি লেখাপড়া করে ছোটবেলা থেকে আমার মুখ উজ্জ্বল করেছো। আমি জানি এবারে তুমি আমাকে হতাশ করবে না, আমার পছন্দ মতো মেয়েকেই বিয়ে করবে। ফায়জান যথেষ্ট শান্ত স্বরে বললেন, আব্বা, আমি একজনকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। এটা আমার ফাইনাল সিদ্ধান্ত।
ফাইজানের বাবা চুপ থেকে বললেন, মেয়ের বাবা কি করে? ওর বাবা মারা গেছেন ছোট থাকতে। মেয়ের মা আছেন? হ্যাঁ, আছেন। কিছুদিন আগেই ওনার দ্বিতীয় বিয়ে হয়েছে। ফাইজানের বাবা রেগে গিয়ে বললেন, মাথা খারাপ হয়ে গেছে তোমার ফাইজান? একটি এতিম মেয়েকে বিয়ে করার কথা ভাবছো কিভাবে তুমি? মেয়ের মায়েরও নাকি বিয়ে হয়েছে? এরকম একটা মেয়েকে বিয়ে করার কথা তোমার মাথায় আসলো কিভাবে? মানুষ হাসাহাসি করবে, বাস্তবতা বোঝার চেষ্টা করো ফাইজান। এরকম বিয়ের আগে মানুষের অনেক কিছুই হয় জীবনে। এটাকে এত সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নেই। এনজয় করার, ফুর্তি করার বয়স করেছো। বিয়ে আমার পছন্দ করা মেয়েকেই করবে। আব্বা, আমি ওকে ভালোবাসছি, কোনো ফুর্তি করার জন্য না আব্বা। ওই রকম মেয়ে না। আমি ওকে যতটা ভালোবাসি ততটাই সম্মান করি। ওকে আমি ইহকাল পরকাল উভয় জায়গায় চাই। এসব নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। তোর বিয়ে আমি লতার সাথেই দেব, এটাই আমার শেষ কথা। ফাইজান চমকে উঠল লতার কথা শুনে। লতার সাথে বিয়ের কথা ভাবছি আব্বা? মাথায় রক্ত উঠে গেল ফাইজানের। সাথে সাথে সিদ্ধান্ত নিল আগামীকালই বাড়ি থেকে চলে যাবে। ফাইজানের আব্বা কালাম হোসেন চিকন বুদ্ধির মানুষ, সবসময় টাকা পয়সার পেছনে চীনা ঝোঁকের মতো লেগে থাকে। টাকা পয়সার গন্ধ পেয়েছেন আলমগীরের, এই টোপ তিনি কিছুতেই ছাড়বেন না। সাজেদা মিনমিন করে বলল, ছেলে তো রাজি না, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। কালাম হোসেন বিরক্ত হয়ে বললেন, ছেলের কি এখনো দুনিয়া চেনার বয়স হয়েছে? চোখে রঙিন চশমা দিয়ে ঘুরে তোমার ছেলে। চশমার কাছে যেদিন ভাঙন ধরবে সেদিন বুঝবে বাপে তার ভালো চাইছে। ততদিন অনেক দেরি হয়ে যাইব, আমি তা হইতে দিব না। আর তোমার ছেলে কোনো মায়া পছন্দ করছে তুমি বুঝো? মায়ার বাপ নাই, মাও বিয়া কইরা সংসার করে। মেহমান নিয়া যে আমরা জামু, কে সমাদর করবে আমাদের? তোমার ছেলে এই জিন্দেগিতে শ্বশুর বাড়িতে যাইতে পারবো? শ্বশুর বাড়ি থাকে বেটা মানুষের ভালো মন্দ খাওয়ার জায়গা, ওই কি খাওয়াইব? হ্যাঁ, আলমগীরের বাজারে দোকান আছে, তুমি বুঝো কম করে হইলেও তোমার ছেলে 30 থেকে 40 লাখ টাকার সম্পদ পাইবে আলমগীরের থেকে। এরকম সুযোগ কোন পাগলে হাতছাড়া করবে? সাজেদা কি বলবে বুঝতে পারছে না। আজীবন স্বামীর কথা মতো চলে এসেছে। স্বামী যা বলবে তাই ঠিক জেনেছে, এখন ছেলেকে বুঝাবে কিভাবে? সন্ধ্যার দিকে কালাম হোসেন কল দিল আলমগীরকে। আলমগীর তখন চা খাচ্ছে নিজের রুমে বসে। লতার রুমে বসে বসে নখে নীল পলিশ দিচ্ছে। ভালো মন্দ জিজ্ঞেস করে কালাম হোসেন বললেন, আলমগীর ভাই, আপনি আমাকে কুটুম মানুষ। মায়ের বিয়ার ব্যাপারে গতকাল কথা কইলেন। আসলে কুটুমের ভালো করতে পারলে সবারই ভালো লাগে। আমার ফাইজানরে তো চিনেনি আপনি। আপনাদের হাতের উপরে মানুষ হচ্ছে এখন ছেলে, বলতে গেলে আপনার ঘরের ছেলেও। নিজের ছেলে বলে বলছি না, আমার ফাইজান লাখে একটা। এরকম লম্বা চওড়া ছেলে, লেখাপড়ায়ও ভালো আমার ছেলে। ওর স্কুল কলেজের স্যারেরা সবসময় আমারে বলতো, কালাম ভাই, আপনার ছেলে একটা রত্ন ভাই, ভীষণ মেধাবী ছেলে আপনার। এই ছেলেকে দিয়ে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হইব। দেখবেন এ লেখাপড়া শেষ করার আগেই চাকরি পেয়ে যাইব। আপনি যখন পাত্রের সন্ধান চাইলেন, আমি ভেবে দেখলাম আপনার মেয়ে আমাদের নিজের মেয়ের মতো। নিজেদের ঘরের মেয়ে বাইরে যাবে কেন? ঘরের মেয়ে ঘরেই থাক। আপনার ঘর আর আমার ঘর আলাদা কিসে? আমার ছেলের পড়ালেখাও শেষের দিকে। আপনি যদি রাজি থাকেন তো আমার ফাইজানের সাথেই না হয় মেয়ের বিয়ে দেন। আলমগীর হাসলো ফোনের এই পাশ থেকে। সে জানতো মাছ ঠিকই টোপ গিলবে। ফাইজানের মতো ছেলে সে নিজেও হাত ছাড়া করতে চায় না, তবুও ভাব দেখিয়ে বলল, আপনার প্রস্তাব আমার পছন্দ হয়েছে ভাই, তবুও আমি আমার ওয়াইফের সাথে আলোচনা করি। মেয়ে যেহেতু তার একটা মতামত আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, তা তো ঠিকই। আপনি ভাবির সাথে কথা বলে দেখেন, সব ঠিকঠাক থাকলে আমরা আগামী মাসে এই বিয়ের কাজ সেরে ফেলবো। এরপর মেয়ে ম্যাট্রিক পাস করলে বউ উঠিয়ে আনা হবে। আলমগীর কল কেটে হাসতে লাগলো। আমেনা স্বামীর দিকে তাকিয়ে আছে। আলমগীরকে এভাবে হাসতে দেখে বলল, এরকম হাসেন কেন? কেরোসিন তেলের পিঠা খাইছেন লাগে? আমেনা, মাছ তো টোপ গিলছে, তাই হাসতাছি। ভাইজানের আব্বা কল দিচ্ছে। লতা নিজের রুম থেকে ফাইজানের নাম শুনে উঠে এলো বাপ মায়ের রুমের সামনে। দরজার পাশে কান পেতে দাঁড়াই লতা। ভাইজানের আব্বা কল দিচ্ছে। ভাইজানের জন্য লতারে চাইতেছে তারা। বলছে এখন না হয় বিয়ে পড়িয়ে রাখবে, মেয়ে মেট্রিক পাস করার পর উঠাই নিবে তাদের বাড়ি। আমি বলছি আমি তোমার সাথে কথা বলে জানাবো। আমার সাথে আবার কি বলবেন? আমি যে রাজি এটা তো আপনি জানেনই। আপনি হ্যাঁ বলে দিতেন। আরে বোকা মহিলা, আমি এখনই হ্যাঁ বলে দিলে ওরা ভাবতো আমাদের খুব বেশি আগ্রহ ওদের ছেলের জন্য, বা মনে করতো আমরা ওদের ছেলেকে আগে থেকে পছন্দ করে রাখছি। তাহলে আমাদের দামটা কমে যাইতো না? আমি কল দিব 2 দিন পর। কল দিয়ে বলমু যে মেয়ের মা তো চাই চাকরিজীবী বা ব্যবসায়ী জামাই।
ভাইজান তো এখনো বেকার ছেলে, মেয়ের মা নিমরাজি। তবে ভাইজান, আপনি যেহেতু নিজ থেকে কথাটা বলছেন, আমি আপনারা সম্মান করি। আপনার আবদার আমি যেভাবেই হোক রাখবো। মেয়ের মা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আপনি আমাদের পুরনো আত্মীয়, আপনার সাথে আমাদের সম্পর্ক অন্যরকম। তাই যত দ্রুত সম্ভব বিয়ের কাজ ঘরোয়াভাবে সেরে ফেলবো। আমার আবার ছুটিও শেষ হয়ে আইতেছে। দরজার বাহিরে থেকে সব কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল লতা। কিছুটা বিরক্তও হলো আব্বা 2 দিন পর কল দেবে বলে। এখন কল দিয়ে বলে দিলেই তো হয়। এক ছুটে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল লতা। কেমন স্বপ্নের মতো লাগছে তার কাছে সবকিছু। এত সহজে সব হয়ে যাচ্ছে ভাবলেই লতার কেমন স্বপ্ন স্বপ্ন লাগে। জীবন এত সুন্দর কেন? লতার মনে হচ্ছে সে বুঝি হাওয়ায় ভাসছে। আর কিছুদিন পর তার বিয়ে ফাইজানের সাথে। ইস, ফাইজান, তার স্বপ্নের পুরুষ ফাইজান। কত স্বপ্ন দেখেছে ফাইজানকে নিয়ে লতা। সব তাহলে সত্যি হবে। তরুর কাছ থেকে ফাইজানকে লতা জিতে নেবে। কি যে শান্তি লাগছে লতার। ফাইজান নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে। একটা ব্যাগে নিজের জামা কাপড় আর আরেকটা ব্যাগে বই খাতা। তরুকে এই মুহূর্তে সব ঝামেলার কথা জানানো যাবে না। মেয়েটা কষ্ট পাবে ভীষণ। সারা জীবন মেয়েটা কষ্ট পেয়ে এসেছে। ফাইজান নতুন করে তাকে কষ্ট দেবে না। তরুকে ফাইজান বলল, আসলে আমার কলেজের হোস্টেলে উঠতে হবে তরু। তোমাকে নিজের ঘরে নিতে হলে আমাকে যে ভালো রেজাল্ট করতে হবে। এখানে লতার উগ্রতা দিন দিন বেরিয়ে যাচ্ছে। লতার থেকে দূরে থাকতে হবে আমার। লতার থেকে দূরে সরতে গিয়ে আমাকে দূরে সরিয়ে দিবেন না তো? তুমি আমার এই বুকের ভেতর আছো। আমার কলিজাটাই তুমি। কলিজাকে দূরে সরিয়ে রাখা যায়? বাঁচা যাবে তাতে? তুমি না বলো, সত্যিকার ভালোবাসা বিরহে বাড়ে, দেখা না হলে দৃঢ় হয়, হৃদয়ের আগুনে পড়ে পড়ে খাঁটি হয়। আমাদের ভালোবাসার শতভাগ খাঁটি। আমাদের এই দূরত্বে সে ভালোবাসা আরো গভীর হবে। তুমি আমার হৃদয়ে মিশে আছে তরু, আজীবন থাকবে। তরুর ভীষণ কান্না এলো। ফাইজান বের হয়ে লতাদের দরজায় কড়া নাড়ে। লতা দরজা খুলে দেখে ফাইজান দাঁড়িয়ে আছে। লজ্জায় লাল হয়ে যায় লতা। ভাবতেই অবাক লাগে আর কয়েকটা দিন মাত্র, তারপর এই মানুষটা লতার হবে। একেবারে লতা নিজের মানুষ। ফাইজান বলল, আঙ্কেল আছে বাসায়? ডেকে দাও তো। লতা আলমগীরকে ডেকে দিল। আলমগীর বের হয়ে দেখে ফাইজান দাঁড়িয়ে আছে। পেছনে 2টো ব্যাগও আছে। সালাম দিয়ে ফাইজান বলল, আঙ্কেল, আমার আসলে পড়ালেখার শেষের দিকে, এজন্য চাকরির পড়াশোনা একটু বেশি করতে হচ্ছে। এখানে আসলে আমার ওইভাবে পড়া হচ্ছে না। আমি চলে যাচ্ছি, ক্যাম্পাসে হোস্টেলে উঠবো। হুট করে হোস্টেলে একটা সিট পাওয়া গেল তো, তাই আগে থেকেই জানানো যায়নি। এর জন্য একটু তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। লতার জন্য অন্য একজন টিচার রাখবেন। আমার পক্ষে আসলে আসাও সম্ভব হবে না ওকে পড়াতে। আলমগীর ভাবল ফাইজান হয়তো জানে বিয়ের কথাবার্তা হচ্ছে, তাই লজ্জায় এখন এখানে থাকতে যাচ্ছে না। খুশি হলো আলমগীর। আজকাল তো ছেলে মেয়েদের মধ্য থেকে লাজ লজ্জা উঠে গেছে। গলা খাঁকারি দিয়ে বলল, ঠিক আছে বাবা, তোমার লেখাপড়ার বিষয় যেহেতু যেভাবে ভালো হয় করো, আমরা নিষেধ করব না। তবে তুমি এখানে থাকলে আমাদের ভালো লাগতো। আমি চলে গেলে তোমার আন্টি একা মানুষ, একজন পুরুষ মানুষ তো দরকার হয় মানুষের। যাই হোক, তোমার যেটা ভালো মনে হবে তাই করো তুমি। এপাশ থেকে শুনতে পেয়ে লতার সমস্ত আনন্দে যেন ভাটা পড়ে গেল। ফাইজান চলে যাচ্ছে ভাবতেই লতার বুক কেঁপে ওঠে, চোখ ভিজে আসে। লতা ফাইজানকে না দেখে কিভাবে থাকবে? মুহূর্তেই লতার বুক ভারী হয়ে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। ফাইজান সবার থেকে বিদায় নিল, তবে তরুকে কোথাও দেখতে পেল না। অভিমানিনী বুঝি অভিমান করে লুকিয়ে আছে। বোকা নারী বুঝতে পারছে না তাকে নিজের করার জন্যই ফাইজানকে এখন দূরে চলে যেতে হচ্ছে। ফাইজান বের হয়ে রিকশায় উঠে কল দিল তরুকে। কল রিসিভ করে তরু কথা বলতে পারল না। চুপচাপ ফাইজান শুনতে লাগলো অস্ফুট কান্না, যেন নীরবে ঢেউ এসে আছড়ে পড়ছে সমুদ্র তীরে। তরুর ফুপিয়ে কান্নার দমকে বারবার ফাইজানের বুক চিনচিন করে উঠছে। পুরুষ মানুষের কত জ্বালা কে বুঝবে তা? এই যে চাইলেও তরুকে ছেড়ে আসার শোকে কান্না করতে পারছে না। কান্না যেন পুরুষের জন্য আজন্ম পাপ। 2 চোখ জ্বালা করছে ফাইজানের। বুকের ভেতর বিষাদের সুর। সৃষ্টিকর্তা মানুষের মনে ভালোবাসা দিলই যখন, তাহলে বিরহ দিল কেন? কেন দিল বিচ্ছেদ? প্রেমে পূর্ণ একটা হৃদয় কি সইতে পারে বিরহের আগুন? নাকি পারে সইতে দূরে চলে যাওয়ার যন্ত্রণা? বিধাতা ভালোবাসায় যদি মনে দিলে, তবে তাকে আজীবন ভালোবাসার মতন সেই ভাগ্যও দিও। বসন্তের কোকিল হয়ে যে ভালোবাসা জীবনে এসেছে, তাকে যেন বিরহ শ্রাবণ হয়ে ঝরে পড়তে না হয়। হৃদয়ের মণিকোঠায় পরম ভালোবাসা দিয়ে আগলে রাখা ফুলটি যেন বিচ্ছেদের যাতনায় শুকিয়ে না যায়। সে ভালোবাসার বৃক্ষ যেন মহিরুহ হয়ে ওঠে। তরুর মন খারাপ বুঝতে পেরে লতা এলো তরুর রুমে। দরজায় ধুমধাম ধাক্কা দিতে লাগলো। চোখ মুছে তরু উঠে দরজা খুলে দিল। লতা উচ্ছ্বসিত হয়ে বলল,
তরু, ভীষণ খুশির একটা খবর আছে জানিস? তরুর ভীষণ কষ্ট হচ্ছে। লতার ভাড়ামি দেখতে ইচ্ছে করছে না, দ্রুত কথা শেষ করার জন্য বলল, কি বলবি বলে বেঁধে নে। লতা ভীষণ লজ্জা পাওয়ার ভান করে, জানিস, আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আব্বা যাওয়ার আগেই বিয়ে হয়ে যাবে। আমার এসএসসি পরীক্ষা শেষ হলে উঠিয়ে নিবে ওরা। লতার এরকম লাজুক হাসি, অবনত মুখ তরু দেখেনি দীর্ঘদিন। এরকম লজ্জা পাচ্ছে কেন লতা? সরু চোখে তাকিয়ে বলল, তুই খুশি তো? যাকে এতদিন ধরে মনে প্রাণে চেয়ে এসেছি তাকে পাবো, আর কয়েকদিন পরে। খুশি হব না বল? আমি যে কি পরিমাণ খুশি তা তোকে বলে বোঝাতে পারবো না। তরু থমকালো। বিদ্যুৎ চমকের ন্যায় মনে পড়ল লতা ফাইজানকে ভালোবাসে। চোখ বড় করে তাকিয়ে বলল, কার সাথে বিয়ে তোর? লতা লজ্জায় নুয়ে গেল যেন। রাত দিয়ে নখ কাটতে কাটতে বলল, ফাইজান স্যারের সাথে। তরু বজ্রাহতের ন্যায় তাকিয়ে রইল। লতা মনে মনে হেসে নিল এক ছোট। খুব দিমাগ ছিল তরুর। লতার কাছ থেকে ফাইজানকে কেড়ে নেবে। এত সহজে লতা হতে দেবে এসব? ছিনিয়ে নিয়ে যাবে লতা সব, যেভাবে সব কিছু তরুর থেকে ছিনিয়ে নিয়েছে। লতা আবারও বলল, জানিস, ওনার আব্বা নিজেই আব্বাকে কল দিয়েছেন, বলেছেন ফাইজান স্যার নিজেই নাকি ওনাকে বলেছে আমার কথা। উনি নিজেই চান যাতে আব্বা যাওয়ার আগে বিয়ে হয়ে যায়। আমার সাথে সন্ধ্যায় কথা বলেছেন ফাইজান স্যার। আমি তো লজ্জায় শেষ। ওনাকে তো আমি মনে মনে পছন্দ করতাম, কিন্তু উনি যে সরাসরি বিয়ের কথা বলে ফেলবেন এটা আমার ভাবনাতেও ছিল না। আমি লজ্জায় বলেছি উনি যাতে বিয়ের আগের দিনগুলো মেসে গিয়ে থাকেন। বুঝিস না, এখানে থাকলে আমার ভীষণ অস্বস্তি লাগবে, লজ্জা লাগবে ওনার মুখোমুখি হতে। আর এমনই পাগল উনি, আমি বলতে না বলতে সব গুছিয়ে নিল। আব্বাকে আরো কেমন বানিয়ে চুরিয়ে মিথ্যে বলে বের হল জানিস? আব্বাকে কি বলে শুনবি? বলে যে হোস্টেলে উঠবে উনি। আব্বা তো বোকা মানুষ, উনি বুঝলে তো বুঝতে পারতো হোস্টেলে কি আর বলার সাথে সাথে জায়গা হয় নাকি। আব্বাকে 6-9 বলে বের হয়েছে। তরু, আমার যে কি লজ্জা লাগছে বোঝাতে পারবো না। তরুর দুই কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। রাগে খুবই ইচ্ছে করছে সবকিছু শেষ করে দিতে। এমন একটা অবস্থা যেখানে লতা যেমন জানে তরুর আর ফাইজানের সম্পর্ক আছে, কিন্তু তরুর মুখ থেকে জানতে চায়, তেমনি তরু চায় ব্যাপারটা সবার থেকে আড়ালে রাখতে। তরুর পরিস্থিতি এখন অনুকূলে নেই। মায়ের বিয়ে হয়েছে সদ্যই। মায়ের অনেক স্বপ্ন তরুকে লেখাপড়া করবে। তরুরও অনেক স্বপ্ন। এই মুহূর্তে এসে তরু বিয়ে নিয়ে ভাবছে না, অথচ ফাইজান কিনা লতাকে সরাসরি বিয়ের কথা জানিয়ে দিল। এজন্যই কি এত তাড়াহুড়ো করে ফাইজান চলে গেল? দাঁত দিয়ে ঠোঁট কামড়ে তরু নিজের রাগ সামলালো। লতাকে তরু বিশ্বাস করতে চায় না। লতা মিথ্যা কথা বলতে পারে, অবশ্যই বলতে পারে। তরু না বললেও লতা তো নিশ্চয়ই বুঝে গেছে তরুর সাথে ফাইজানের কোনো একটা সম্পর্ক আছে। তাহলে লতা নিশ্চয়ই চালাকি করে তরুর থেকে কথা বের করতে চাইছে। মুহূর্তে আবার তরুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মুচকি হেসে তরু বলল, ভালোই তো, তোর বিয়ে হবে, আমি তোর বিয়ের মিষ্টি খাবো। পরীক্ষা পাশের মিষ্টি তো অনিশ্চিত, তাই বিয়ের মিষ্টি খেয়ে সন্তুষ্ট থাকি। লতার মুখ ভোঁতা হয়ে গেল মুহূর্তে। কথা না বাড়িয়ে বের হয়ে গিয়ে শুনতে পেল লতার বাবার ফাইজানের বাবার সাথে কথা বলছে। লতার মাথার মুহূর্তেই একটা দারুণ বুদ্ধি এলো। এক ছুটে এসে হাত ইশারায় তরুকে ডাকলো। তরু তখন ভাবছে ফাইজানকে বলবে লতা তাকে কিভাবে বোকা বানাতে চেয়েছিল। লতার ইশারা দেখে বের হলো। বাহিরে গিয়ে দেখে আলমগীর চাচা ফোনে কথা বলছে। প্রথমে বুঝতে না পারলেও দুই একটা কথা কানে আসতে তরুর মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। আলমগীর বলছে, না ভাইজান, ভাইজানের পড়ালেখার কোনো ক্ষতি যাতে না হয় আমার অসুবিধা নেই। যদিও খারাপ লাগতেছে, ছেলেটা ঘরের ছেলের মতো ছিল। 2 দিন পর মেয়ে জামাই হবে। সে যেহেতু লজ্জা পাচ্ছে, আমিও বুঝতে পেরেছি ব্যাপারটা। আমিও তাই বেশি কিছু বলিনি। বিয়ের পরে আর এসব লজ্জা থাকবে না। আপনারা আসেন একদিন আমাদের বাসায়, তারপর না হয় ওদের বিয়ের তারিখও ঠিক করে ফেলবো, বসে আলোচনা করে। দরকার পড়লে আমি ছুটি বাড়াবো। লতা তরুকে খোঁচা দিয়ে বলল, কি রে, এবার বিশ্বাস হলো তোর? আমাকে তো বিশ্বাসই করতে চাসনি, এবার দেখলি? তরুর হাত পা থরথর করে কাঁপছে। চোখের সামনে পুরো দুনিয়া ঘুরছে যেন। ফাইজান তাকে মিথ্যে বলেছে, এত বড় মিথ্যে। জানিস, আব্বা বলেছে আব্বার সম্পদের অর্ধেক ফাইজানের নামেই করে দিবে। আমিও তাই চাই, আমার সবকিছুই তো ওরই। তরু ধীর পায়ে নিজের রুমে ঢুকে গেল। এই মুহূর্তে তরুর ইচ্ছে করছে মায়ের বুকের ভেতর ঢুকে গিয়ে মন খুলে কাঁদতে। মায়ের পর ফাইজানই তো তরুর সবচেয়ে আপন মানুষ ছিল। সে কিনা এভাবে ঠকালো তাকে। কালাম হোসেন সাজেদাকে বলল, কেমন আক্কেল তোমার ছেলের? আমাদের কিছু জানানোরও প্রয়োজন মনে করলো না, ওই বাড়ি থেকে চলে গেল। ভাগ্যিস আলমগীর ভাই কিছু বুঝতে পারেনি। উনি ভেবেছে আমি হয়তো জানি। আমিও তার কথার সাথে তাল মিলিয়ে কথা বলে গেছি। সাজেদা,
ফাইজান যদি আমার কথা না শুনে তাহলে ওর কিন্তু খেসারত দিতে হবে, এর জন্য মনে রাখিও। সাজেদা কেঁপে উঠল ভয়। এ মানুষটা এমন কেন? সাজেদা এখন কি করবে? ফাইজান তো জানে ওর বাবা কেমন। অতীতের কথাও কি ভুলে গেছে? কেন তাহলে অবাধ্য হচ্ছে বাবার? ছলে বলে কৌশলে যেভাবেই হোক ফাইজানকে বুঝিয়ে নিতে হবে সাজেদার। মানুষের জীবন ভীষণ অদ্ভুত, তার চাইতে অদ্ভুত মানুষের মন। কখন যে কি চায় সে নিজেও জানে না। কিছুক্ষণ আগেও যে মানুষটার জন্য তরুর দুই চোখে জল টলমল করছিল, এখন সেই চোখের দিকে তাকালে মনে হয় চৈত্রের খরা। বুকের ভেতর একটা ভীষণ ভারী পাথর চেপে বসেছে। তরু আকাশের দিকে তাকিয়ে ভাবে কত কি দেখার বাকি আছে এই জীবনে। সব ভালোবাসা কি সবার ভাগ্যে থাকে? মানুষ এমনও হয় এত ভালোবেসে এভাবে আবার দুমড়ে মুচড়ে ফেলে দিতে পারে। ভালোবাসা যেন কাগজের ছেঁড়া পৃষ্ঠা, ব্যবহার শেষে দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া হয়। অন্ধকারের দিকে তাকিয়ে রইল তরু বাকি রাত। আশ্চর্য, একটু ভয় করল না তার? যার জীবনটাকে আপাদমস্তক অন্ধকারে মোড়ানো এই সামান্য রাতের অন্ধকারে তার কিসের ভয়? রাতের অন্ধকার তো তবুও ভালো, অন্ধকার কেটে গিয়ে আলো আসবে। কিন্তু জীবনের যে অন্ধকার, সে অন্ধকার কি আদৌ বুঝবে? যে জন ভালোবাসার প্রদীপ জলে জীবন আলোকিত করার কথা দিয়েছিল, সে এখন তাকে অন্ধকারে ফেলে নিজে ছুটছে নতুন আলোর সন্ধানে। ফাইজান হোস্টেলে উঠতে পারল না। সবকিছু ঠিকঠাক থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে আরেকটা ছেলে উঠে গেল। মেস খুঁজে সব ঠিকঠাক করে যখন মেসে উঠল ফাইজান, তখন রাত্রি প্রায় 1টা বেজে গেছে। ক্লান্ত দেহখানা টেনে নিয়ে বিছানায় এলিয়ে দিল। অনেক রাত হয়ে যাওয়ায় তরু ঘুমিয়ে গেছে ভেবে ফাইজান আর কল দিল না। একটা টেক্সট করে জানালো, আমি ঠিকঠাক পৌঁছে গেছি তরু, গুড নাইট, দিনে কথা হবে। এরপর আর চোখ মেলে তাকানোর মতন শক্তি অবশিষ্ট ছিল না ফাইজানের। বিশেষ করে আব্বাকে মানানোর চিন্তায় ফাইজানের মাথায় এলোমেলো লাগছে। ফাইজান সিদ্ধান্ত নিল বড় ভাইকে কল দিয়ে কথা বলবে এই ব্যাপারে। একমাত্র ভাই ছাড়া কেউ বুঝবে না তার কষ্ট। মেসেজ পেয়ে তরু মুচকি হাসল। এইটুকু সময়ের মধ্যে এত পরিবর্তন ফাইজানের, অথচ এতদিন তো যত যাই হয়ে যাক তরুর সাথে 1 মিনিট হলেও কথা বলতো ফাইজান। কানে তরুর বুক ভেঙে যাচ্ছে, কিন্তু চোখের পানি আসতে দিচ্ছে না তরু। নিজেকে সে এতটা কঠোর করবে যে পাথর লজ্জা পাবে তাকে দেখে। যাই হয়ে যাক, তরু কারোর জন্য কাঁদবে না আর। সকালে উঠে তরু দেখে মা কল দিয়েছে। সারা রাত জেগে থেকে তরু ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে ঘণ্টাখানেক। মায়ের কল দেখে কল ব্যাক করলো তরু। রাবিয়া মেয়েকে বলল, তোর আঙ্কেল যাবে তোকে আনতে, আজকে একটু আসিস মা, কতদিন তোকে দেখি না। তরু ভাবলো মায়ের কাছে গেলে মনটা ভালো লাগবে, তাই রাজি হয়ে গেল সানন্দে। সালেহা ধৈর্য ধরে অপেক্ষা করছে ছেলের আর ছেলের বউয়ের মধ্যকার আসন্ন ঝামেলা দেখার জন্য। তদবির করেছে কয়েকদিন হলো, এবার তো ফল পাওয়া উচিত, অথচ এখনো কিছুই হচ্ছে না। বিকেলে স্কুল থেকে তরুকে নিয়ে এলো নজরুল। সালেহাকে সালাম দিল তরু। সালেহার মুখ ভোতা করে বসে রইল। নাজিয়া ইশারা দিয়ে বলল, বাদ দাও তরু, ওনার সাথে এত কথা বলতে যেও না, উনি এরকমই। তরু মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। মায়ের গায়ের ঘ্রাণ কি যে শান্তির, তা যে মায়ের থেকে দূরে থাকে সে ছাড়া কে জানবে। রাতে খাবার টেবিলে নজরুল একটা কাজ করে বসলো। নজরুলের 2 পাশে 2 মেয়ে বসেছে। নজরুল পকেট থেকে 2টো বক্স বের করে 2 মেয়েকে দিয়ে বলল, এতে তোদের জন্য সারপ্রাইজ আছে। সালেহা শকুনির মতন তাকিয়ে রইল বক্সের দিকে। তরু বক্স খুলে দেখে ভীষণ সুন্দর সোনার একটা ব্রেসলেট। নাজিয়া আনন্দে চিৎকার করে উঠে বলে, ওয়াও বাবা, দারুণ সুন্দর তো। তরুর ভীষণ পছন্দ হয়। রাবিয়া হতবাক হয়ে তাকিয়ে থাকে। সালেহা তাকিয়ে থাকে ক্রোধান্বিত হয়ে। নিজের রাগ সংবরণ করতে না পেরে সালেহা বলল, পোলা পেটে ধরলাম আমি, এখন কামাই খায় বাইরের মানুষ। ফল গাছ লাগাইলাম আমি, আর ফল খায় কাকপক্ষী। হাই রে কপাল। নজরুল শান্ত স্বরে বলল, আম্মা, আমার জীবনের প্রথম ইনকাম দিয়ে আমি আপনাকে একটা সোনার রিং বানিয়ে দিছি। 3 ভরি সোনা দিয়ে একটা গলার হার দিছে, 1 ভরি দিয়ে কানের দুল, 2 ভরির হাতের বালা, 4টা হাতের রিং। আপনার শখ হয়েছে বলে সোনার 5টা তাবিজ। নাজিয়ার মায়েরেও আমি কিছু দেইনি তখন, আগে আপনার সব শখ পূর্ণ করছে। আমি বোনদের সবাইকে একটা করে সোনার চেইন গড়িয়ে দিছি, সবার জামাইকেও সোনার চেইন দিছি। আমি কিন্তু কোনোদিন আপনাকে দেখিনি আমার গড়িয়ে দেওয়া একটা গহনা পরতে। আমি জানি সেসব গহনার কিছুই নাই আপনার কাছে, সব আপনি আপনার মেয়েদের মাঝে বন্টন করে দিছেন। আমার সেসবের প্রতি কোনো লোভ নেই, আমি আপনাকে গড়িয়ে দিছি আপনার খুশির জন্য। আপনি যদি আপনার মেয়েদের দিয়ে খুশি থাকেন আমার আপত্তি নেই আম্মা। আমার এখন বউ আছে, মেয়েরা আছে, এখন তাদের জন্য করার দিন মা।
আপনার জন্য করার সময় তারা কেউ ভাগ চায়নি। আপনি এখন এইসব খোঁচা দেওয়ার কথা বলে নিজেকে ছোট করবেন না। সালিহা আর বসলো না খাবার টেবিলে, কাঁদতে কাঁদতে উঠে গেল সেখান থেকে। নিজের পেটের ছেলে তাকে এভাবে অপমান করলো। কাঁদতে কাঁদতে মেজ ছেলের ঘরে গেল। তারা সবে খেতে বসেছে। সালিহা চোখের পানি ফেলতে ফেলতে সব বলল নজরুলের কথা। সুরজ আলীর বউ বলল, আইছি আমাদের ঘরে ভাত খান আম্মা। সালিহা চোখ মুছতে মুছতে বলল, তরকারি কি রাঁধছ? আম্মা ছোট মাছের তরকারি আর পাতলা মুসুরি ডাইল। সালিহা প্লেট সরিয়ে রেখে বলল, না থাক, ঘরেই খাবো। রাবেয়া আজকে বড় বড় গলদা চিংড়ি ভাজছে, দেশি মুরগি রাঁধছে। বইরা বয়সে এইসব গুড়া মৌড়া খাইতে মন চায় না। উঠে গিয়ে ঘরে যায় সালিহা। তারপর নিজের চেয়ারে বসে পড়ে। রাবেয়া সবকিছু শাশুড়ির সামনে নিয়ে দেয়। 4টা বড় বড় চিংড়ি মাছ পাদে তুলে দিয়ে সালিহা খেতে শুরু করে। না, এই বউটার রান্নার হাত খুব ভালো। রাগ করে যে না খেয়ে থাকবে তাও পারে না সালিহা। সারাদিন ফাইজান কল দেয়নি তরুকে। সকালে ঘুম থেকে উঠে ফাইজান বড় ভাই ফয়সালকে কল দিল। ফয়সাল কিছুটা অবাক হলো ছোট ভাইয়ের গল্পে। ভাইদের মধ্যকার সম্পর্ক কিছুটা শীতল ওদের। অন্যান্য ফ্যামিলিতে যেমন এক ভাইয়ের জন্য অন্য ভাইয়ের জান প্রাণ থাকে, ফাইজানের পরিবারে তা নেই। অবশ্য ছোটবেলা থেকে বাবা মা সন্তানকে সেভাবে বড় করেনি বিধায় ভাইদেরও সেভাবে বন্ডিং গড়ে ওঠেনি। আর তারপরও যেটুকু টান ছিল কালাম হোসেনের কর্মকাণ্ডে তাও বিলোপ হয়ে গেল। ফাইজান ভালো মন্দ জিজ্ঞেস করে বলল, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। আমি একজনকে ভালোবাসি, আমি ওকে ভীষণ ভালোবাসি। আব্বা ব্যাপারটা মানতে চাচ্ছে না। উনি আমার বিয়ে প্রায় ঠিকই করে ফেলেছে। আমি যে স্টুডেন্টকে পড়াতাম ওই মেয়েটার সাথে আব্বা আমাকে বিয়ে দিতে চায়। আমি যাকে ভালোবাসি তার বাবা নেই, মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে, আর কোনো ভাই বোন নেই। আব্বাকে তো জানেন, আব্বা কিছুতে রাজি হচ্ছে না। আব্বা রাজি হবে? তুই কি ভুলে গেছিস সব ফাইজান? রুমার কথা মনে নেই তোর? তোর ক্লাসমেট ছিল রুমা। আমিও তো ওকে ভালোবেসেছি, কিন্তু কী লাভ হয়েছে বল? শুধু ভালোবাসা বললে ভুল হবে। রুমাকে আমি বিয়েও করেছি। রুমা আমার বাচ্চার মা হতো ফাইজান, শুধু আব্বা দিল না। আব্বার আম্মা রুমাকে শারীরিক মানসিক নির্যাতন করে আমার বাচ্চাটাকে দুনিয়া আসার আগে শেষ করে দিল। তারপর ওকে দিয়ে আমাকে ডিভোর্স করিয়েই ছাড়লো। সব ভুলে গেলি তুই? আমি কি কিছু করতে পেরেছি বল? এত ভালোবেসেও কোনো প্রতিবাদ করতে পারিনি আমি। আমাকে আবারও বিয়ে করতে হয়েছে আব্বার পছন্দ করা মেয়েকে। মেয়ের বাবার অর্থ সম্পদ আছে। আব্বা মানুষ না ফাইজান, আব্বা একজন নরপিশাচ, যিনি সন্তানের সুখ কেড়ে নিয়ে খুশি হন। ফাইজানের কপালের রগ দপদপ করতে লাগলো। রুমার সাথে বড় ভাইয়ের প্রেমের কথা ফাইজান জানতে পারে। ম্যাট্রিক পরীক্ষার পর থেকে ফাইজান মেসে থাকে বলে বাড়ির এসব কাহিনী সে জানতো না। আব্বা মা তাকে জানিয়েছে রুমা অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে ফয়সালকে ডিভোর্স দিয়েছে। ফাইজান তখন ইন্টারে পড়ে। প্রেম ভালোবাসার সম্পর্কিত এসব ব্যাপার অতটা ভালো বুঝতো না বলে জানে না ভেতরে ভেতরে কি ঘটেছিল। বাড়িতে না থাকায় নিজের চোখেও দেখেনি কিছু। বাবা মা বোনেরা যা বলতো তাই বিশ্বাস করত। মাথার চুল খামছে ধরল ফাইজান। রাগে সারা শরীর কাঁপছে তার। নিজের বাবা মাকে এতটা নিকৃষ্ট ভাবতেও তার ঘৃণা হচ্ছে। গমগমে গলায় বলল, ভাই, আমি তরুকে ভালোবাসি। এটা আমার কাছে সবচেয়ে বড় সত্যি। আমি তরুকেই বিয়ে করব। আপনি আমার বড় ভাই, আমি আব্বাকে জানিয়েছি। আব্বা আমার পর আপনি পরিবারের বড় ছেলে, তাই আপনাকে আমি জানিয়ে রাখলাম। আমি বড় ছেলে হতে পারলাম কই ভাই? আমাকে তো ভেড়া বানিয়ে রেখেছে আব্বা মা। আমার কি কোনো মতামত আছে কোনো বিষয়ে? মতামত দেওয়ার জন্য আব্বা আম্মা আর আমার বোনেরাই যথেষ্ট। সব কন্ট্রোল তো ওদের হাতে। তবে আমি মন থেকে খুশি হব তুই যদি তোর ভালোবাসা মানুষকে নিজের করে নিতে পারিস। আব্বার লোভী মনটাকে বুড়ো আঙুল দেখিয়ে আব্বার নাকের ডগাতে নিজের ভালোবাসা মানুষকে বউ করে নিয়ে আসতে পারিস, যদি আমি সবচেয়ে খুশি হব। টাকা পয়সা যাই লাগুক আমি আছি। টাকা পয়সা লাগবে না ভাই, আমার তরুকে আমি জানি ও শুধু ভালোবাসা পেলেই খুশি। দোয়া করবেন আমার জন্য। কল কেটে দিয়ে ফাইজান বিছানায় শুয়ে পড়ল। প্রচণ্ড মাথা ব্যথায় ফাইজানের কপালে রগ ফুলে উঠেছে। কিছুক্ষণ পর ফাইজান টের পেল তার গা কাঁপিয়ে জ্বর আসছে। প্রচণ্ড শীত লাগছে তার। 2 চোখ যেন ইটের ভাঁটার মতো জ্বলছে লাল হয়ে। উঠে গিয়ে একটা চাদর নিয়ে গায়ে দেবে সেই শক্তিও পাচ্ছে না সে। প্রচণ্ড জ্বরে জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে রইল ফাইজান। বাবা ছাড়াই দুনিয়া কতটা কঠিন তরু প্রতি পদে পদে অনুভব করছে আজকাল। বারবার অভিমান হচ্ছে বাবার উপর। এত তাড়াতাড়ি কেন চলে গেল বাবা? মেয়েদের জীবনে বাবা হয় সবচেয়ে বেশি আপন। বাবার কাছে সব আবদার করে মেয়েরা, অথচ তরুর তো তেমন কেউ নেই। বাবা বলে ডাকার তার তীব্র আকাঙ্ক্ষা তরুর এই জীবনে বুঝি আর খুঁজবে না। চৈত্রের কাঠফাটা রোদে মাঠঘাট ফেটে যেমন চৌচির হয়ে যায়, তরুর ছোট্ট হৃদয়টাও তেমনই ফেটে চৌচির হয়ে গেছে।
বুকের ভেতর যন্ত্রণার আগুন তরুকে শ্বাস নিতে দিচ্ছে না ঠিক করে। বুকের বাঁ পাশে কেমন দম বন্ধ করা যন্ত্রণা তরুকে পাগল করে দিচ্ছে। অন্ধকার রুমে বসে তরু এক মনে ভেবে যাচ্ছে তার ভাগ্য কেন এরকম হলো। সারাদিন ফাইজান কল করেনি তাকে। সকালে তরু নিজে কল দিয়ে ওয়েটিং পেল। অভিমান করে তরু আর কল দেয়নি। ফাইজানও আর কল করেনি তরুকে। এই অন্ধকার রজনীতে তরু নিজের দুই চোখের পানি নিজের থেকে আড়াল করতে চাইল। নিজেকে নিজে বলল,